তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সচিবালয়ে সরকারি কর্মচারীদের একটি আন্দোলন চলছে আজ চতুর্থ দিনের মতো। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ চতুর্থ দিনের মতো তারা বিক্ষোভ করেছেন। এদিন কয়েকজন সচিবের সাথে বৈঠক করেছেন আন্দোলনকারী কর্মচারীদের নেতারা। বৈঠক শেষে সচিবরা জানান, বুধবার সকালে কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন তারা। এমন পরিস্থিতিতে আগামীকাল বুধবার একদিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন সচিবালয়ের কর্মচারীরা। একই দিনে একই সাথে যখন সচিবালয়ের ভিতরে কর্মচারীদের বিক্ষোভ চলছিল, তখন সচিবালয়ের সামনে জুলাই বিপ্লবী ছাত্র জনতা একটি গণসমাবেশ করেছে। তারা দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের বিরুদ্ধে থাকা আমলাদের অপসারণ এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে তারা এই সমাবেশ করেছে। এইটি আমাদের সচিবালয় কেন্দ্রিক আন্দোলন এবং আলোচনা, তার প্রভাব নিয়ে কথা। এছাড়া আজকে বিএনপি এক সংবাদ সম্মেলন করেছে। সেখানে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা জানিয়েছে বিএনপি। এইগুলোর সাথে আরেকটু যুক্ত করতে চাই, সচিবালয়ে যে কর্মচারীদের বিক্ষোভ চলছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের বাতিলের দাবিতে, সে বিষয়টি নিয়ে আমরা গতকাল জানিয়েছিলাম যে এনসিপির দুজন নেতা এই আন্দোলনকারীদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আজকে প্রথম আলোতে একটি খবর বেরিয়েছে, এই বিক্ষোভ যে হচ্ছে কর্মচারীদের, এবং আজ থেকে আবার 25 ক্যাডারের কর্মকর্তারা অপসারণ সহ নানান রকমের সরকারি পদক্ষেপের বিরুদ্ধে তারা কলম বিরতি শুরু করেছে দুদিনের। এই যে প্রশাসনের কেন্দ্রে এই ধরনের আন্দোলন, বিক্ষোভ, অস্থিরতা, এবং গতকাল সচিবালয়ের আন্দোলন থেকে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, এটাকে প্রশাসনিক কু করার চেষ্টা কিনা সেই সন্দেহ করেছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। সরকারি চাকরির যে অধ্যাদেশ, এটাকে সংবিধান বিরোধী বলছেন কোনো বিশেষজ্ঞ। সেই বিশেষজ্ঞদের মতামত নিয়ে যুগান্তর একটি রিপোর্ট ছাপা হয়েছে। দৈনিক ইত্তেফাকে একটি রিপোর্ট ছাপা হয়েছে আজকে। সেখানে বলা হচ্ছে প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা করছে তারা। এই সব কিছু নিয়ে আমাদের আলোচনা করব। আজকের অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপি নেতা ও শিক্ষক জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন বাংলা ভিশনের উপবার্তা প্রধান জনাব মোস্তফা কামাল। কামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। মোশাররফ ভাই, সচিবালয় প্রশাসনের কেন্দ্রবিন্দু, সেখানে কর্মচারীদের বিক্ষোভ, আন্দোলন, দাবি দেওয়া, এছাড়া তো আমরা 9 মাস ধরে নানান দাবি দেওয়া দেখছি। সাম্প্রতিককালে এই ধরনের বিক্ষোভ, দাবি দেওয়া, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন আন্দোলন হয়েছে, যেগুলোকে সরকারি কাজে বাধা এবং কাজ করতে না দেওয়ার বাধা উল্লেখ করে আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগের হুমকি বা ইচ্ছার কথা বলেছিলেন। সেই সংকট কতটা কাটছে বা কাটবে সেটি হয়তো আরও অনেক আলোচনা। আমি আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই যে সচিবালয় কেন্দ্রিক এই যে বিক্ষোভ আন্দোলন এবং ফ্যাসিবাদী সরকারে রেখে যাওয়া আমলাতন্ত্র, এই সরকারে সে গত প্রায় 10 মাসে সে আমলাতন্ত্রে কতটা পরিবর্তন করে এটাকে জনমুখী, গণমুখী, গণতন্ত্রমুখী এবং অভ্যুত্থান উত্তর মানুষের যে প্রত্যাশা সেই জায়গায় নিতে পেরেছে। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, আমরা অভ্যুত্থানের পরপর আমরা বলেছিলাম যে 78 জন সচিব, যাদেরকে ডিএনএ টেস্ট করে করে আওয়ামী লীগ সচিব বানিয়েছে, অন্তত এই 78 জনেরকে কাছ থেকে 25 বছর শেখ হাসিনার যে আইন, সরকারি কর্মচারী শৃঙ্খলা আইন 2018, ওটা অনুযায়ী 25 বছর পূর্ণ করে তাকে বাড়িতে পাঠানো যায়, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই লাগে না। এটা করা দরকার। তো এটা তারা কর্ণপাত করেন নাই। একজন মাত্র মহিলা 7 মাস পরে শিল্প মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বললেন যে জাকিয়া সুলতানা এই কি বলে যে অভ্যুত্থানের বিরোধী ছিলেন, পক্ষে ছিলেন না, এই জন্য তার চাকরি খাওয়া হলো, আর বাকি সবাই স্বপদে বহাল থাকলেন। যুক্তি হলো, আমাদেরকে অনেকে জানিয়েছেন যে
আওয়ামী লীগের এদের কাছ থেকে কিছু লেনদেন হয়েছে, আর তারা মনে করেছেন যে নিচ থেকে আনলে ওরা বিএনপির জামাতের বা অন্যান্য রাজনৈতিক মতাদর্শের আওয়ামী লীগ মতাদর্শের বাইরে এরা হয়তো সরকারের প্রতি ওই রকম অনুগত থাকবে না, এরা সত্য ন্যায়ের পক্ষে কথা বলবে, তো এগুলোকে সচিব বানানোর দরকার নাই। বরঞ্চ আওয়ামী লীগ আমলের সচিবগুলি যে চাকরি চলে যাবে এই ভয়ে তাদের প্রতি তটস্থ থাকবে এবং তারা ন্যায় অন্যায় যাহাই বলে না কেন তাহাই শুনবে। এই যুক্তির ভিত্তিতে তারা এই আওয়ামী লীগ আমলের সকল সচিবদেরকে রেখে দিলেন। আপনি দেখুন এখনও অর্থ মন্ত্রণালয়ের যে সচিব মজুমদার উনি আওয়ামী লীগ আমলের সচিব। তো এইরকম আমি আপনাকে 15 জন, আপনার এই প্রতি অনুষ্ঠানে আমি এর আগেরটাতে আমি 16 জনের লিস্ট বলেছিলাম, এই 8 জন আওয়ামী লীগের, এই 8 জন জামাতের। তো আর এরপরে দেখবেন যে বাইরে থেকে আনলেন প্রায় 10 থেকে 12 বছর আগে যারা সন্তুষ্ট চিত্তে চাকরি করে বাড়িতে গিয়েছিলেন এদেরকে নিয়ে আসলেন। যেমন ধরুন মুখলেস জনপ্রশাসন সচিব, আপনার নাসিমুল গনি স্বরাষ্ট্র সচিব, আপনার আব্দুর রশিদ মিয়া ক্যাবিনেট সেক্রেটারি, এরা সবাই 10-12 বছর আগে অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে চাকরি বাকরি করে বাড়ি থেকে নাতি নিয়ে খেলাধুলা করছিলেন, কেউ বান্দরের খেলা খেলছিলেন, কেউ ঘোড়া সাজছিলেন, তো নাতিকে নিয়ে ভালো ছিলেন। এদেরকে নিয়ে আসা হলো যে এখানে সচিব। এরা কেউ ইজি চেয়ারে ঘুমিয়ে ইয়ে করেন, কেউ বিছানায় শুয়ে বিজনেস অফিস করেন, এটা হলো অবস্থা। মানে অবসর থেকে এনে উপদেষ্টা তো বানানো হয়েছে। হ্যাঁ, উপদেষ্টা বানাতে পারতেন, কোনো সমস্যা ছিল না, কিন্তু এদেরকে ক্যাবিনেট সেক্রেটারি করা। আপনি স্বাধীনতা যুদ্ধের পরেও ক্যাবিনেট সেক্রেটারি এইরকম 10 বছর আগে বাড়িতে গিয়েছেন, আনার প্রয়োজন হয় নাই। আপনি স্বাধীনতা যুদ্ধের পরেও এইরকম প্রয়োজন হয় নাই 10 বছর আগে চাকরি করে বাড়িতে গিয়েছেন আইজিপি, অবসরপ্রাপ্ত লোককে হয় না, 10 বছর আগের লোককে আইজিপি বানাইতে হয় নাই। এই সরকার এগুলো করলেন আর বাকিদেরকে রেখে দিলেন তারা আওয়ামী লীগ আমলের। এখন এরা কি ব্লান্ডার করছে, এরা তো কাউকে চেনে না। দেখুন আজকে যে আপনি যেটা বললেন এইখানে নাসিমুল গনি, আমি খুব ভালো করে খোঁজখবর নিয়েছি, আমাদের বন্ধুবান্ধবরা রিটায়ারমেন্টে চলে আসছে, আর আমাদের এক ক্লাস 2 ক্লাস জুনিয়র যারা ছিল, 1 বছর 2 বছর 2 ইয়ার জুনিয়র ছিল, একটা সচিবালয়ে আছে এখনও, জানালো যে নাসিমুল গনি এই যে নতুন কর্মচারী অধ্যাদেশ, সংশোধনী অধ্যাদেশ, এটা নাসিমুল গনি হলেন উদ্যোক্তা এই কর্মচারী অধ্যাদেশটা বানানোর পেছনে, এবং সংস্থাপন সচিব মুখলেস, মানে জনপ্রশাসন সচিব মুখলেস, এরা এটা কেন বানিয়ে আনলেন? এদের ধারণা হচ্ছে যে তারা যা কিছুই করুন না কেন এই ডক্টর ইউনূসের সরকারকে কেউ চ্যালেঞ্জ করবে না, তারা যা কিছু করুক না কেন। যে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যারা ডক্টর ইউনূসের প্রস্তাবে সম্মতি দিয়েছিল 8ই আগস্ট, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট, এরা সবাই বাধ্য, নাকে খোদ দিয়ে এদেরকে ক্ষমতায় রাখতে বাধ্য, যেহেতু এদেরকে আমরা সম্মতি দিয়ে আনছি, আগামী নির্বাচন যখন খুশি তখন করবেন এবং এরা যা খুশি তাই করবেন, বিএনপি এদেরকে সমর্থন দিয়ে যেতে বাধ্য। এইরকম একটা ঘটনা থেকে, ধারণা থেকে, উপলব্ধি থেকে তারা এই কাজটি করেছেন। এবং আপনি দেখেন শুধু সচিবালয় কেন, এনবিআর নিয়ে যে ঝামেলাটা হলো এখান থেকে পিছিয়ে আসবে। তারপর পল্লী বিদ্যুৎ নিয়ে একটা বড় ঝামেলা চলতেছে, যে কোনো সময় পল্লী বিদ্যুতে একবার পুরাটা ধসে পড়বে। এবং আজকে আমি শুনলাম যে এই কর্মচারীদের সাথে দেন দরবার করার জন্য ল সেক্রেটারি তাহের, একবার কঠিন আওয়ামী লীগের ল সেক্রেটারি তাহের, তারপর অর্থ সচিব মজুমদার, এদেরকে দিয়ে একটা 11 সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। কিন্তু চতুর্থ দিনে এসে এটা করলো, প্রথম দিন করলে সমস্যা কি হতো, বা বিক্ষোভ শুরু হওয়ার আগে করলে কি হতো? আমি আপনাকে বলি, এদের ধারণা হলো যে তাদেরকে কেউ কিছু করতে পারবে না, তাদেরকে সরালে কিছু হবে না। পৃথিবীতে কি কোনো জায়গা প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে? তার মানে কি সংকট তৈরি করে নিজের প্রয়োজনীয়তা বোঝানো, সংকট তৈরি করে তারা মনে করেন যে তাদের রিপ্লেসমেন্ট কিছু নাই বুঝে। আমি মনে করি আপনাকে একেবারে বলতে পারি যে ডক্টর ইউনূস যদি আগামীকাল বলেন যে জাপান থেকে আমি আসবো না, আমাদের কি বলে কামাল ভাইকে বসালে ওই জায়গায় ডক্টর ইউনূস 9 মাসে যে পরিমাণ সাকসেসফুলি আনসাকসেসফুল হয়েছেন এর থেকে ভালো চলবে।
আপনাকে বসালে এর থেকে ভালো চলবে। আমি আবার যাব না ওখানে। আমি আপনাকে বলতেছি এর থেকে ভালো চলবে, আমি আপনাকে বলছি এর থেকে ভালো চলবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আপনি অভ্যুত্থানের সরকার দাবি করেন, আপনি বিপ্লবের সরকার দাবি করেন, আর হাসিনার পুত্রদেরকে দিয়ে আপনি এই বিপ্লবের সরকারকে রক্ষা করবেন, এটা বিশ্বাস করতে হবে আমাকে। এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে, আগামীকাল ক্যাবিনেট সেক্রেটারির সাথে এগুলো নিয়ে আলোচনা করা হবে, আপনি কি মনে করেন এই আলাপ আলোচনার মাধ্যমে এই সংকটটা দূর হবে, বা এর সাথে যুক্ত আরও কিছু সংকট আছে? এনবিআর কথা আপনি বলছিলেন, আরেকটা জায়গা, বড় জায়গা, সেটা হচ্ছে নগর ভবন, দক্ষিণ সিটি কর্পোরেশন। আপনি তার তো কোনো সুরাহা আমরা দেখছি না, সেটাও তো একটা অচল অবস্থা। আপনি দেখুন যে নগর ভবনের প্রশ্নে আমি নাজমুল আশরাফকে বললাম যে ভাই আপনার পুত্র তো এই ঝামেলাটা আমার সাথে করেছে। আপনি বললেন ভাই আসেন আমার বাসায়, এটা একটা করে দেই, একটা মিটমাট করে দেই। আপনি পুত্রকে কুলে বসাইয়া চকলেট খাওয়াতে থাকলেন পুত্রকে, আর আমার সাথে আপনি বলেন তো দেখি আমার পুত্র কি করেছে। ডক্টর ইউনূস গত শনিবার ঠিক একই কাণ্ডটি করেছেন। 24 তারিখে বিএনপিকে ডেকে রিসিভ করতে পাঠিয়েছেন তার যে পুত্রর নামে, এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যার নামে অভিযোগ, সে জিজ্ঞেস করে যে সালাউদ্দিন আহমেদকে, ভাই এই ফাইলের মধ্যে কি? সালাউদ্দিন আহমেদ বলছেন আপনার পদত্যাগের দাবি। তারপর আবার ডক্টর ইউনূস তার বাম পাশে বসিয়ে যে বিএনপির সাথে আলোচনা করেছেন। আপনি যে মিনিমাম বদ্ধতা, সৌজন্যতা, এটা অ্যালাউ করে না। এবং ডক্টর ইউনূস আপনি দেখবেন যে উনি খেলছেন বিএনপি যারা তার বড় স্টেক হোল্ডার সম্মতিদাতাদের মধ্যে, তার সরকার গঠনের ক্ষেত্রে সম্মতিদাতাদের মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তার সাথে হচ্ছে সেনাবাহিনী। তিনি সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ করছেন কি তথাকথিত খলিলকে নিয়ে। উনি খলিল করাইতে গেছেন, খলিলকে নিয়ে করেছেন এবং তার পুত্র সজীব ভুঁইয়াকে নিয়ে করেছেন। এই যে দুটা কাণ্ড করেছেন, এটাতে মনে হয় না যে ডক্টর ইউনূসের কোনো রাষ্ট্র, সরকার এবং দল, রাজনৈতিক দল, এই তিনটার সম্বন্ধে কোনো ধারণা আছে বলে মনে হয় না। যে এই তিনটি ডক্টর ইউনূস রাষ্ট্র, সরকার এবং দল কোনোটাই বুঝেন না। তার যে দেশ চালনা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, যিনি জানেন না, বোঝেন না, এটা তো নিজেই স্বীকার করেছেন। উনি এর আগে তো একবার উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূস, যদিও খুব একটা অনুল্লেখযোগ্য একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, কিন্তু উনি এটাকে মনে করার দরকার কারণ নাই। রাষ্ট্র এবং কর্পোরেশনের মধ্যে, রাজনীতি এবং কর্পোরেশনের কর্মচারী মেনটেনের মধ্যে আলাদা একটা চরিত্র আছে। তো এই চরিত্রটা যে আপনি দেখুন কর্পোরেশনে, আপনাকে বলি যে কর্পোরেশনের একবার চেয়ারম্যান থেকে পিয়ন পর্যন্ত সবাই বেতনভুক্ত। রাজনীতি এবং রাজনীতিতে বিশেষ করে দল, সরকারি রাজনৈতিক দলে কিন্তু এই ব্যবস্থাটা নাই। সরকারে আরেকটা রকম পরিস্থিতি, রাষ্ট্র আরেকটা রকম। তো ডক্টর ইউনূস যে তার এই 2-3টা ঘটনা, নগর ভবন নিয়ে যে ঘটনাটি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পল্লী বিদ্যুৎ নিয়ে যে ঘটনাটি চলছে, এনবিআর নিয়ে যে ঘটনাটি চলছে এবং সচিবালয় নিয়ে যে ঘটনাটি চলছে, এই 3-4টি ঘটনায় আমার মনে হয় তিনি সরকার, রাষ্ট্র এবং রাজনৈতিক দল কোনোটাই বুঝেন না। তার উপদেষ্টা পরিষদে, তার প্রশাসনে, তার উপদেষ্টারা, তাদেরকেও কেউ বোঝেন না? অন্য কেউ তো তাকে সহায়তা করতে পারে। আমার তো মনে হয় ওনাকে কেউ উস্কানি দিচ্ছে, যে যারা 249 ভোট পেয়ে এই সরকারের মন্ত্রী হয়েছেন, মানে উপদেষ্টা হয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন করলে 249 ভোট পান, এইরকম একজন উপদেষ্টা আছে। আজকে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে 249 ভোট পাওয়া উপদেষ্টা। এই উপদেষ্টারা যারা 249 ভোট পাবেন ভবিষ্যতে বা পাবেন না, লেভেলটা যাদের এইরকম রাষ্ট্র, সমাজ এবং এতে গ্রহণযোগ্যতা, এলাকায় নির্বাচনের গ্রহণযোগ্যতা, এরা তো নির্বাচন চাইবেন না। তো ডক্টর ইউনূসের কি এটা বুঝতে হবে না যে এর পার্সোনাল ডাটা শিট, পিডিএস পার্সোনাল ডাটা শিট হচ্ছে 200 ভোট করলে 249 ভোট পায়। তারা তো সেই নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্বে আসেন নাই, তারা সবার সম্মতিতে, সবার সম্মতি, ডক্টর ইউনূসের প্রশ্নে সম্মতি হয়েছে। আর রাজনৈতিক দলগুলি যাদেরকে সম্মতি দিয়েছে, তাদেরকে সম্মতি দিয়েছে রাজনৈতিক দলগুলি যারা বিভিন্ন বড় বড় পদে, রাষ্ট্রের বিভিন্ন সময় বড় বড় পদে সাকসেসফুলি দায়িত্ব পালন করছেন, এদের নাম রিকমেন্ড করেছে। আর এই 249 ভোট
এবং কোনো অভিজ্ঞতাই নেই, রাষ্ট্রের কোনো ক্ষেত্রেই কোনো প্রতিষ্ঠান চালানোর কোনো অভিজ্ঞতা নাই। এদের প্রশ্নে ডক্টর ইউনূস নিজে চিনেন, জানেন, আত্মীয় স্বজন এবং চিনা জানা এদেরকে নিয়েছেন। জি, জনাব মুস্তফা কামাল, সচিবালয়ের সংকটটি আপনি কি আশা করছেন যে প্রক্রিয়ার মধ্যে গেছে আলাপ আলোচনার মাধ্যমে সেটি দূর হবে এবং তার মধ্য দিয়ে প্রশাসনের কেন্দ্রবিন্দু একটা স্বাভাবিক অবস্থায় আসবে? সাথে যুক্ত করে দেই, এই 10 মাসে এই প্রশাসনের কেন্দ্রে কতটুকুই পরিবর্তন সংস্কার দেখেছেন যেটা গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়? ধন্যবাদ আশরাফ ভাই আপনাকে। 10 মাস বললেই পাশাপাশি একটা কথা মনে হয়, একটু বেদনার কথা আসে। প্রসব বেদনা বলা হয় যে 10 মাস পর। জি, ওই ক্ষেত্রে আমাদের সামনেও কিন্তু এখন প্রশ্ন আছে যে এই 10 মাসে প্রসব না করলেও সরকার কি দিয়েছে। তো দেয়া নেয়ার মধ্যে একটা কবিতা আছে, দেবে আর নেবে মেলাবে মিলিবে। তো আমাদের মিলছে না। তো কেন মিলছে না? যদি মিলতো, ঠাকুরভাই অনেকগুলো কথা বলে ফেলেছেন, এই কথাগুলো আসতো না। এটা মোটে আকাঙ্ক্ষিত ছিল না যে প্রফেসর ডক্টর ইউনূস নিয়ে আমাদের এসব কথা বলতে হবে। আবার এটা অনিবার্য। তো গণমাধ্যমের জায়গা থেকে আমার বিশ্লেষণে যেটা দাঁড়ায়, তিনি যদি তার সিলেবাসটা একটু ছোট রাখতেন, এত লার্জ স্কেল না নিতেন, ছোট্ট ছোট্ট কাজগুলো এরই মধ্যে অনেকগুলো করে ফেলতে পারতেন। আর মোটা দাগে কাজ তো ছিল একটু একটু সংস্কারের নমুনা। জি, সংস্কার শেষ করতে পারবেন না, অন্তত নমুনা দেখানো, ভিত্তি প্রস্তরটা করা। ছোট্টর মধ্যে কাজ ছিল বিচার প্রক্রিয়াটা দ্রুত করা, উল্লেখযোগ্য কাজের মধ্যে এগুলো। কারণ এখন যখন আমরা, আপনি সহজ প্রশ্নের লোভ দেখিয়ে কিন্তু কঠিন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এরই মধ্যে। তো এই কঠিন প্রশ্ন যারা স্বজন হারিয়েছে তারা কিন্তু নির্বাচন শুনলেও ভাল লাগে না, তাদের কাছে নির্বাচন মুখ্য না। আপনি ধরুন বিএনপি বড় দল, তাদের কাছে নির্বাচন অবশ্যই আকাঙ্ক্ষিত। কিন্তু আপনি ইলিয়াস আলীর পরিবারের কাছে যান, চৌধুরী আলমের পরিবারের কাছে যান, তাদের কাছে কিন্তু খুব জরুরি হচ্ছে বিচার। প্রেক্ষিত কিন্তু ভিন্ন। জি, তো এরকম একটা অবস্থায় সচিবালয়, যেটা আপনি প্রশ্ন করেছেন, হয়তো 4 দিন হয়েছে আর 2 দিন গড়াবে, অভিজ্ঞতা বলছে। কীরকম? জগন্নাথ কলেজ 2 দিন 3 দিন, চতুর্থ দিন শেষ হয়েছে। কি দিয়ে শেষ হয়েছে আমরা কিন্তু বুঝলাম না। একটা ফয়সালা এসেছে যে সাময়িক আবাসন ব্যবস্থা করা হবে। আবাসন সাময়িক হয় কিনা ছাত্রদের, অন্তত আমার বুঝে আসেনি। আরও যেসব আশ্বাস দেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়নযোগ্য কিনা সেই প্রশ্ন আছে। এর মধ্যে শুধু একটা জিনিস স্পষ্ট হয়েছে যে কেরানীগঞ্জে তাদের যেই দ্বিতীয় ক্যাম্পাস বা মূল ক্যাম্পাস যেটাকে বলে, সেটা যেন সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত করা হয়। একটা শুধু উল্লেখ করবার মতো বিষয় এসেছে, সেটা সেনাবাহিনীর ওই সক্ষমতা আছে। সচিবালয়ের যে দাবি, কি দাবি, কেন দাবি, এই প্রশ্নের চেয়ে জরুরি প্রশ্ন এই সময়ে এটা ফরজ হলো কেন? জি, এটা তো নফলের মধ্যেও পড়ে না। তো এটা ফরজ করলেন কেন? আমরা যারা অল্প স্বল্প আইটির সাথে পরিচিত, কম্পিউটারে বলা হয় যে বেশি উইন্ডো খুলতে নাই, কারণ উইন্ডো বেশি খুলবো, মিনিমাইজ করবো, একসময় কম্পিউটারটা হ্যাং করবে। তো ডক্টর ইউনূসের সরকারও কিন্তু উইন্ডো বেশি খুলে ফেলেছে, এই সুযোগটা আবার নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কে না নিচ্ছে। তো আমি যদি ওই তালিকা ধরি, দেখা যাবে বিদ্যুতের মিটার রিডার ওই সুযোগটা নিচ্ছে, সেও যমুনায় একটু মহড়া দেয়, কয়েকজন একটু ছোকরাদের মতো হই হল্লোড় করে। ট্রেনের অস্থায়ী কর্মচারী তারাও আসে। এরই মধ্যে কিন্তু মাঠে আছে আবার প্রাথমিক সহকারী শিক্ষকরা। আপনি ভেবে দেখেন, আর এনবিআর তো আছেই। আশরাফ ভাই, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে দেখেন, গণমাধ্যমের জায়গা থেকে, গোটা মে মাস থাকে এনবিআর অত্যন্ত কর্মব্যস্ত। বছরের বাজেটের আগের মাস, খুব কঠিন সময় তাদের যায়। আর এবার দেখেন কি এক নমুনা, সারা মাসে ওদের কোনো কাজ নাই, এক ধরনের তামাশা কিন্তু। এরপরে আপনি সচিবালয়ে যে একটা উপাদান ছেড়ে দিলেন, কথা যে যাই বলছে কারোটাই কিন্তু যুক্তিতে বড় কড়া, কিন্তু এই সময়ের জন্য কড়া কিনা, কি বাস্তবতা ছিল। তারপর মোশাররফ ভাই তো একদম তথ্য দিয়ে কতগুলো কথা বলেছেন। তো এইসব কাজ কারবার ঘটছে। তো আবার শব্দ উচ্চারণ করা হচ্ছে, কিন্তু সংস্কার শব্দটাকেই বরবাদ করে দেয়া হচ্ছে। সংস্কার অর্থ বাড়িতে পাঠিয়ে দেয়া না, কারণ সংস্কারের নামে কিন্তু বাড়ি থেকে আবার ধরে আনার রেকর্ডও হয়েছে। আবার সংস্কারের অর্থ এই না যে এত টাকার বিনিময়ে ময়মনসিংহের ডিসি সাহেবকে কক্সবাজার পাঠিয়ে দেয়া, বলে যে সংস্কারের অংশ, না, মোটেই না। তো এরকম একটা পর্যায়ে এখন দেখেন, কর্মচারী পর্যায়ে
এর পেছনে কর্মকর্তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এই প্রশ্ন তো থাকবে। ওই যে 25 ক্যাডার আমাদের অভিজ্ঞতা কিন্তু বড় খারাপ, আপনার বোধহয় ভালো করে মনে আছে ওই জনতার মঞ্চের কথা। শুরুটা হয় ছোট করে আস্তে আস্তে। তখন দুইজন মহিউদ্দিন দিয়ে শুরু হয়েছিল, একজনকে বলা হতো কর্মচারীদের মহিউদ্দিন, আরেকজনকে কর্মকর্তাদের মহিউদ্দিন। তো কর্মকর্তাদের মহিউদ্দিনকে পরে একটু আদর সম্মান করে মহিউদ্দিন খান আলমগীর পুরা নামটা আবার একটু ছোট করে ফেলা হলো, আদর করে মখা আলমগীর। তো ওগুলো তো আমাদের মনে আছে যে জায়গায় জায়গায় উত্তেজনা তৈরি করা। এবারও ওই ধরনের কোনো বিষয় আছে কিনা ভাবনার বিষয় আছে। আমরা পুলিশের বিষয়টা সামনে আনি বারবার। আচ্ছা, সচিবালয়ের বিষয়ে আপনি যেটা বলেন, এরকম অভিযোগ আরও অনেকে করছে, এনসিপিও করছে, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে আপনার প্রশাসনিক কু, এর পেছনে ষড়যন্ত্র, অস্থিরতা তৈরি করা, আপনার ফ্যাসিবাদের দোসররা এগুলো সব কিছু করছে। এগুলো করার সুযোগটাকে তৈরি করে দিচ্ছে। খুব ভালো প্রশ্ন। যারা বলছেন তারা অন্যতম হচ্ছেন সুযোগদাতা। আপনার তো মাথায় রাখতেই হবে যে সরকারটি বিদায় নিয়েছে অথবা বিতাড়িত হয়েছে, 15 বছর 7 মাস তো একটানা ছিল, তো তাদের অনুসারী তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক। আর তারা যা করছে, মোশাররফ ভাই ওটারা বলছেন ষড়যন্ত্র। আমার জায়গা থেকে আমি ষড়যন্ত্র বলতে পারি না, ওইটাই তাদের ক্রিয়া এবং কর্ম, তারা ওইটাই করবে। আবার তাদের অবস্থান তো অত্যন্ত পরিষ্কার। আপনি চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন বাক্যটা, যে ভারতের জন্য যা করে দিয়েছি তারা আজীবন মনে রাখবে। তো আজীবন মনে রাখবে কিনা আমরা প্রত্যেক দিনে দেখছি তারা মনে রাখছে, অবদান রাখছে। যখনই আমাদের এখানে আপনি সচিবালয়ের গণ্ডগোলের খবর পান, একটু পরে খবর পাবেন তিতুমির কলেজে ঢাকা উত্তরের দিকে চলে আসলো, একটু পরে খবর পাবেন সোহরাওয়ার্দীতেও কী যেন হয়েছে, একদিন পরে পাবেন শনির আখড়ায় মাহবুব মোল্লা কলেজে কী যেন হয়েছে। ঠিক একই সময় দেখবেন সীমান্তে খবর, আর ভারতীয় গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়া তো আছে, গণমাধ্যমে বড় একদম ডাউস করা খবর। বাংলাদেশ বলতে আর কিছু নাই, প্রচার হচ্ছে। কিন্তু তারা তো অনেক অপপ্রচার করে। তো অপপ্রচারটা কিন্তু যারা আক্রান্ত হয় তার কাছে অপপ্রচার, আর যে মনের সুখে করে তার কাছে কিন্তু এটা প্রচার। মানে তথ্য ভিত্তিক না বেশিরভাগ ক্ষেত্রে, তার কাছে আবার এটাই তথ্য, সে তো ওই তথ্যের অপেক্ষাই করে, সে ওটাই পছন্দ করে। তো ওই রকম তথ্যই তো ছিল, যেটা ইন্ডিয়াকে দায়ী না করে আমরা যদি নিজেদের কাছে আনি, যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, দিন নাই, রাত নাই, তথ্য একটা দিয়ে দিলেন। অবশ্যই তথ্য একজন উপদেষ্টা দিলেন, যেন তেন উপদেষ্টা না, পররাষ্ট্র উপদেষ্টা। আরেকজন উপদেষ্টা বললেন না, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। পরে একজন বললেন যে না, এটার নাম হচ্ছে মানবিক করিডোর। করিডোর শব্দটা শুনলে ডর লাগে, তো ওখানে আবার মানবিক আসে কি করে? মানবিক তো আমরা আছি, লাখে লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছি, মানবিক তো আমরা আছি, আবার করিডোর তো তাদের সাথে আছেই, নইলে ওরা আসলো কি করে? পরে আবার বললো হলো করিডোর না, প্যাসেজ। ইংরেজি একটা খাওয়াই দিলেন। তো আমরা আরো যদি সোজা সাদামাটা বাংলা করি, রাস্তাই বলেন, রাস্তা। এটা পানি দিয়ে হোক আর জমিন দিয়ে হোক, নিশ্চয় আসমান দিয়ে কেউ আসে নাই। অর্থাৎ ওই দেশের সাথে আমাদের একটা যোগাযোগ আছে। তো যেখানে সর্বশেষ গতকাল বললেন যে না, এটাতে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া পাঠানো, এটা কি মস্করার জায়গা? কার সাথে? মিয়ানমারের সাথে। মিয়ানমার কে? ওখানে সরকার বলতে এখন 3টা মোটা দাগের সরকার, কেউই চিকন না, কিন্তু বড় বড় সরকার। সামরিক জান্তা যারে বলা হয় সেও সরকার, তারপরে যে আরাকান আর্মি তারাও মোটামুটি ভালো দাগের সরকার, তারপরে আছে আরেক নোবেলজয়ী সূচির একটা সরকার আছে, কেউই ফেলনা না ওখানে। তো আমরা এই নিয়ে নাড়াচাড়া করি, এটা কি এই নাড়াচাড়ার সময়? অর্থাৎ আমাদের এখানে বলা হয় যে আপনি একটা হাসি দিলেন আর একটা কাশি দিলেন, এই ফাঁকে অন্য কোনো ক্রিয়াকর্ম আপনি সেরে নিলেন। এক ধরনের আমাদের কুমিল্লা অঞ্চলে এটারে বলে কাউয়া চালাকি। তো এই কাউয়া চালাকি বোধহয় ভালো না। আর যারা করছেন কথায় কথায় ষড়যন্ত্র, এইসব যন্ত্রপাতি মানুষের শুনতে চায় না। ষড়যন্ত্র মানে 6টা যন্ত্র, বাংলা ব্যাকরণ যদি মানা হয়, মানুষ এগুলো শুনতে চায় না। এগুলো মানে ষড়যন্ত্রের কথা বলে কি নিজেদের ব্যর্থতা ঢাকা হচ্ছে? কিছুটা ওই রকমই। আপনি যেখানে জরুরি হওয়া উচিত ছিল যে বাজেট আসছে 2-3 দিন পরে, ওখানে এনবিআর কলাপস, বাজেটের মূল পাইপলাইন বন্ধ। এনবিআর ভাগ করা এখন জরুরি ছিল? মোটেই না। আবার যেখানে নির্বাচন আলোচনা আছে, তো নির্বাচনের সময় প্রশাসন কিন্তু অত্যন্ত দামি জিনিস, বিশেষ করে শিক্ষকটা খুব দামি জিনিস। আপনি নির্বাচন কমিশন বিটে আমরা কাজ করেছি, তারা পোলিং অফিসার হয় ওই সময়, আর তাদেরকে আপনি নামিয়ে দিলেন রাস্তায়। তো এগুলো তো এক ধরনের তামাশা। যে কারণে এনসিপি যেটা বলেছে যে হুমকি দিয়েছে, ওটার মধ্যে অর্থ আছে। তবে এখানে আবার আমি একটা পজিটিভ দেখি, এই পরিস্থিতি মোকাবেলা করার দায়িত্ব সরকারের, সেখানে এনসিপি গিয়ে কেন হুমকি দিবে?
সরকার তো বিএনপিকেও ব্যবহার করতে পারে এই কাজে, কারণ এই সরকার তো বিএনপিরও সরকার। সরকার তো বিএনপিকে অনেক দূরে রাখছে বলে মনে হয়। সেখানে করছে বৈপরীত্য। বরং আমরা লক্ষণীয় বিষয় যে যেখান থেকে কথা আসে চিকন চিকন করে অথবা কূটনৈতিক ভাষা ক্যান্টনমেন্ট থেকে, এবার আমরা দেখলাম যে ওখানকার ভাষা বড় পরিষ্কার, ক্লিয়ার অ্যান্ড লাউড, দফায় দফায় কিন্তু সেনাপ্রধান তার মতো করে পরিষ্কার করে কথা বলেছেন। এবং গতকাল সংবাদ সম্মেলনে আরো এরপরে আবার সেনা সদর থেকে গতকাল আরো পরিষ্কার করেছেন। কতটুকু বলতে পারেন একজন সেনাপ্রধান? বলতে বলতে এও বলেছেন যে যখন ভোগান্তিতে পড়বেন আমাকে দায়ী করতে পারবেন না, আর কি বলার থাকে। তো এই সময়ের মধ্যে আমরা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে আপনি খেয়াল করে দেখুন, আপনার আর আমার নামের আগে মানুষ আদর করে বলে যে একটু কি যেন বলে আমাদেরকে, একটা জাতির বিবেক। এটা আদর করে আসলে কদ্দুর বিবেক আছে জানি না। আবার এর অর্থ এও না যে শুধু বিবেক আপনার আর আমার দুইজনের আছে, বাদ বাকিদের কারো নাই। এটা আদর করে বলে, সম্মান করে বলে। আমরা এটা বরবাদ করে ফেলেছি। শিক্ষকদেরকে গুরুজন বলে, মাওলানা সাহেবদেরকে আলহাজ অথবা মুহাদ্দিস অথবা মুহতারাম হজরত এগুলো দিয়ে একটু আদর করে সম্মান করে, ওনারাও এটা বরবাদ করেছেন। নইলে মসজিদের খতিব পালালেন কেন? পুলিশকে আদর করে বলে জনগণের বন্ধু। ওই বন্ধুদের কি দশা, তার মানে সব পক্ষকে আমরা নষ্ট করে ফেলেছি। সেটা পুনর্গঠন করাই তো ছিল এই সরকারের দায়িত্ব। আপনি খেয়াল করে দেখুন, দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা দেশপ্রেমের কিন্তু আর একটা মার্জিন এবার টেনেছে। জি, তারা অভ্যুত্থানের সময় থেকে এখন পর্যন্ত আমরা ছাত্র জনতা বলি, সেনা কথাটার উচ্চারণ করি না। তো ওই সেনা কিন্তু জনতা হয়ে গেছে এবার। তাদের এই নো ফায়ার ডিক্লারেশন গোটা মোড় ঘুরিয়ে দিয়ে, তাদের ওই সময়ের ওই ভূমিকা ছাড়া কি এই অভ্যুত্থান? আমরা মনে হয় যেন পুরান ঢাকায় বলে যে খাওয়ার আগে মুখ মুছে ফেলা। আমরা এখনো ট্রমার মধ্যে আছি। অন্তত এতটুকু তো বিচরণ তো করতে পারছি। কার গুণে, কার উসিলায়? একটা কথা বলা হয়, এটা আমাদের কুমিল্লা অঞ্চলের কথা, বলা হয় কার উসিলায় শিরনি খাও পীর চিনলা না। অর্থাৎ উসিলা বলতে একটা উপলক্ষ লাগে। নিশ্চয়ই এই ছাত্ররাও আমাদের উপলক্ষ ছিল, এই সেনাবাহিনী উপলক্ষ ছিল, বিএনপি যারা আজকে আক্রান্ত তারাও উপলক্ষ, এমনকি ডক্টর ইউনূস তিনিও একটা উপাদান, তিনিও তো সবকিছুই স্বীকার করা। ওই জায়গায় আমরা কেউ কিন্তু কারোটা স্বীকার করি না। আবার ডক্টর ইউনূসের যেটা আরেকটা, শুধু স্বীকার করি না, একে অপরকে দোষারোপ করি। ডক্টর ইউনূসের ক্ষেত্রে যে একটা ছোট্ট ব্যত্যয় ঘটে গেছে, আমি 30 সেকেন্ডে শেষ করে ফেলি। উনি কিন্তু কমিটেড, অঙ্গীকারবদ্ধ, তিনি কোনো রাগ টাগ করবেন না, সংবিধানের ভাষায় রাগ অনুরাগ হবেন না, কিন্তু এর মধ্যে কিন্তু মান অভিমান করে ফেলেছেন। আর অনেক উপদেষ্টার অনেক কথা এবং কাজের ক্ষেত্রেও কিন্তু শপথ ভঙ্গের অভিযোগ আছে। সেগুলোর ব্যাপারে যদিও আমাদের প্রধান উপদেষ্টা কোনো ব্যবস্থা নেয় না। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের আলোচনার বিষয় দেশের ক্ষমতার কেন্দ্রগুলোতে কি হচ্ছে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিএনপি নেতা জনাব মোশাররফ আহমেদ ঠাকুর এবং বাংলাভিশনের উপবার্তা প্রধান জনাব মোস্তফা কামাল। মোশাররফ ভাই, এই মুহূর্তে যদি আমরা ধরি দেশের বা রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র নিঃসন্দেহে ডক্টর ইউনূসের সরকার একটি, আবার সরকারেরই অংশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আরেকটি কেন্দ্র হচ্ছে আমাদের সামরিক বাহিনী। তারপরে যদি আসি রাজনৈতিক দলগুলো, তার মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি আরেকটি কেন্দ্র। ফলে ডক্টর ইউনূসের সরকার, সামরিক বাহিনী এবং বিএনপি, এই তিনটি কেন্দ্রের মধ্যে আমরা কোনো সমন্বয়, সহযোগিতা, আস্থা, বিশ্বাসের জায়গা সেভাবে দেখছি না। তার কারণেই কি নানান সংকট বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং অভ্যুত্থান পরবর্তী জাতির যে প্রত্যাশা, আপনার বিচার, সংস্কার এবং নির্বাচন, সেদিকে আমরা কোনো দিকেই, এই তিনটার কোনো লক্ষ্যেই সেভাবে আগাতে পারছি না। ধন্যবাদ আপনাকে। দেখুন, সেনানিবাস, আমরা এই অভ্যুত্থানের পরবর্তী 5 তারিখে আপনি মনে করুন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, আপনি এর আরেকটু একদিন আগে যাই, আপনি যত বাংলাদেশের বড় বিপ্লবী আছে এখানে আসছে, তো অনেক বিপ্লবীদেরকে দেখি, বলবেন যে আপনি বাইর করেন তো ভাই 3 তারিখে বিকাল 3টার আগে আপনার কিছু পোস্টিং দেখান তো। কত বড় বিপ্লবী আপনি 16 তারিখের পরে বা 18 তারিখ যেদিন বন্ধ হলো, ইন্টারনেট বন্ধ হলো, ওই সময় থেকে, এরপর ইন্টারনেট খুলে দিল কত ঘন্টা পরে, ওই সময় থেকে 18 তারিখ থেকে আপনি 3 তারিখ বিকাল 2টা পর্যন্ত আপনার কথাবার্তা কোথায় কি বলছেন একটু ফেসবুকটাতে দেখান বা ইউটিউবে দেখান, তাইলে বিপ্লবী কত বড় পেয়ে যাবেন। তো আমি কেন বললাম এই কথাটা, 3 তারিখে এমনি একটা দরবারে ওয়াকারুজ্জামান
এবং তার আদার্স 2 বাহিনীর প্রধান তারা বললেন আমরা কোনো মরণাস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করব না। এটা তো রীতিমতো শেখ হাসিনার সরকারের প্রতি চ্যালেঞ্জ। যদি 5 তারিখে হাসিনা উতরে যেতে পারত তাহলে এইটার জন্যই ওয়াকারের কোর্ট মার্শাল হইতো, ফায়ারিং স্কোয়াডে যাইতে হইতো, আমি আপনাকে বলছি। তো এখন এই আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম স্টেক এই সেনাবাহিনীও, আমরা বিপ্লবী, অধিক সাহসী বিপ্লবী হয়ে ওঠার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। নাম্বার 2, আপনারা যখন হারুনের হোটেলে ভাত খাইয়ে বন্ধ করে দিলেন আন্দোলনটা তো বন্ধ হয় নাই। এই সময় কে চালায় এনেছে পেছন থেকে? রাজনৈতিক দলগুলি এই আন্দোলনের অন্যতম স্টেক। তাইলে আপনি ভর কেন্দ্র ডক্টর ইউনূস তিনি প্রথমেই ব্লান্ডার বললেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। তুমি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন। উনি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন। আমি আপনাকে আবার একটু এলোমেলো হচ্ছে 5 তারিখে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যটা মনে করে দেখেন। তিনি বললেন যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, এই অবস্থায় নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত আপনাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম এবং আমার উপর ভরসা রাখুন। আমার উপর আপনারা ভরসা রাখুন। এই সময়ে বিএনপি, সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলি বাংলাদেশে আপনি বলেন এখন যে অবস্থা, আপনাকে যদি যে কোনো এই কামাল ভাইকেও আমাকেও যে কেউ যদি বলে যে ও শালা হচ্ছে এই স্বৈরাচারের দূষর, 5 জন মিলে যদি কিলাইতে শুরু করে তো আপনি 50 জনে কিলা এসে দিয়ে দেবে, এর পরে দেখা যাবে না তিনি বিপ্লবী না মহাবিপ্লবী, পরের কথা, একটা মব লিঞ্চিং তো হয়ে যাবে। তাইলে আপনি নিরাপত্তার দিক থেকে কোথায় আছেন? 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনি কিন্তু এরকম কিছু হয় নাই। এই ক্ষেত্রে যে বিএনপির একটা সফলতা তো আপনি মনে করবেন যে তারেক রহমানের বক্তব্য, ম্যাডাম খালেদা জিয়ার বক্তব্য যে আমরা একটা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে চাই, আমরা আমরা একটা ইনক্লুসিভ সমাজ চাই, সবাই সংযত থাকুন। আমি 5 তারিখে বিকালে 3টার সময় না 2:30টার সময় আমার এখানে আছে, আমি বলছি কেউ প্রতিহিংসার আশ্রয় নেবেন না। তো এই যে আমরা যে প্রতিহিংসার আশ্রয় না নিয়ে যে রাষ্ট্রটা 3 দিন চললো, এটি কি খারাপ চলেছে? আপনি প্রতিহিংসার দিকে যাচ্ছেন কেন? আপনি বন্দর দিয়া দিচ্ছেন, একটা অস্থিরতা তৈরি করছেন। আপনি করিডোর দিয়া দিবেনই, একটা অস্থিরতা তৈরি করলেন। সচিবালয়ের কর্মচারীদের সাথে একটা ঝামেলা তৈরি করলেন, এনবিআর একটা ঝামেলা তৈরি করলেন, পল্লী বিদ্যুৎ একটা ঝামেলা তৈরি করলেন। না, নগর ভবন তো ঝামেলা এখনো চলছে, নগর ভবনে এখনো চলছে। তো আপনি চাইতেছেনটা কি? আপনি এখন আপনার কাছে কি বলে সংস্কার আর কিছু নাই, আপনার কাছে এখন সংস্কারের কোনো প্রায়োরিটি নাই। পাঠান তো দেখি, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার ছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠান, হাড্ডি নিয়ে ফেরত আসতে পারে। আজকে কিছু পোলাপান গেছিল, হ্যাঁ পাঠাক, ওনার হাসনাত আবদুল্লাহরে পাঠাইতে বলেন, সার্জিস্টে পাঠাইতে বলেন, হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা, আসতে পারবে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে সরকার ছোট ছোট কতগুলো আমি বলি, উনি একটা হুমকি দিয়ে যাচ্ছেন, সরকার প্রধানকে হুমকি দিয়ে চলে। উনি বলছেন জনগণকে সাথে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব, আমরা যদি না পারি। সেটা কোন জনগণ? জনগণের কাছে ওনার যাওয়ার ব্যবস্থাটা কি? ভায়া পলিটিক্যাল পার্টি। তো পলিটিক্যাল পার্টি কে? পলিটিক্যাল পার্টি কি ওনার ছানাদের এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, আর জঙ্গিরা কয়েকটা জঙ্গি, একমুট জঙ্গি আর এক চিমটি ওনার চিলড্রেন পার্টি, এটা দিয়ে হবে? এটা দিয়ে উনি হুমকি দেন মানুষকে? এটা কি সঠিক? সেনাবাহিনীকে হুমকি দেন? ও সব কিছু জনগণকে জানিয়ে, জনগণকে সাথে নিয়ে এই যে জনগণকে সাথে নিয়ে জনগণের কথা বলা, এখানে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে যে সমালোচনা বা অভিযোগটি, সেটি হচ্ছে যে তিনি জনগণ বা জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে এনসিপি এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, প্রশ্রয় দেন এবং তাদের বেশি মূল্যায়ন করেন। বিএনপি বা তার পরে বড় দল জামাত, তাদের গুরুত্ব সেরকমভাবে আসে না, বিশেষ করে বিএনপি। তো বিএনপিকে আমি বলতেছি, এখনও যদি বিএনপিকে ছাড়া
উনার জনগণের সাথে কাছে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? গেল এইটা, মানে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছায়, সবচেয়ে মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা হলো বিএনপি। উনি বিএনপিকে ইগনোর করছেন। কারণ কি? উনি বিএনপিকে ইগনোর করছেন। এই যে ইশাকের প্রশ্নে যে উনার যে ছেলেটা, যে কি নাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে সিদ্ধান্ত নিল, এটা কি ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হয়েছে বিশ্বাস করেন আপনি? আপনারা কেউ জনগণ বিশ্বাস করে ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হয়েছে এই কথাটা? আপনি ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হাসান আরিফের মতো এলজিআরডি মিনিস্ট্রি সবসময় দেখবেন রাজনৈতিক দলগুলি তাদের দলের মহাসচিবকে ওই জায়গায় বসায়, দ্বিতীয় প্রধান ব্যক্তিকে ওইখানে বসায়। সবচেয়ে বড় মন্ত্রণালয়। উনি হাসান আরিফ 84 বছর বয়স্ক একজন মানুষ, সুপ্রিম কোর্টের আইনজীবী, আগের উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, তাকে সরিয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আনলেন। কে আনছেন? রাষ্ট্রপতি আনছে? রাষ্ট্রপতি আনে নেই, উনি আনছেন। উনি আনছেন। এই লোকটা মারা গেছে মনের দুঃখে। তো এখন আমি আপনাকে বলছি যে উনি যে রাস্তায় নামছেন, এই রাস্তাটা ভালো না। উনি এর মধ্যে কয়েকটা ঘটনা করছেন। আপনি দেখেন, উনি প্রথমে বলছেন টাকা ছাপবেন না, টাকা ছাপছেন তো। উনি 3টা প্রতিষ্ঠানের সাথে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমাদের নাই। উনার হঠাৎ করে একদিন রাতে মনে হলো সন্ধ্যার পরে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। উনি হাসনাত আব্দুল্লাহকে ডেকে বলছেন যে তোমরা যমুনার সামনে বিক্ষোভ করো, যমুনার সামনে হালে। এর আগে তো তিনি বলেছিলেন যে তিনি নিষিদ্ধ করবেন না, নিষিদ্ধ করার পক্ষে না। দেশি বিদেশি অনেক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বা বিদেশিদের সাথে বৈঠকে নিষিদ্ধের বিপক্ষে তিনি। তো এটা উনি সিদ্ধান্তে তো সরে গেলেন। কি করলেন? কয়েক হাজার লোককে সামনে বসাই দিয়ে আপনি 15ই আগস্টের ছুটি বাতিল হবে কিনা সবাইকে ডেকে আপনি জিজ্ঞেস করে বললেন যে এটা কি করব। তার মানে যখন সংকটে পড়ে তখন দলগুলোকে ডাকে। আর আপনি যখন আওয়ামী লীগের মতো দলকে আপনি নিষিদ্ধ করে দেন, তখন আপনি কয়েকটা জঙ্গি আর এই এক চিমটি এনসিপিকে নিয়ে আপনি নিষিদ্ধ করে দেন, তখন আপনাকে জিজ্ঞেস করতে হয় না। যখন আপনি চিপায় পড়েন তখন বিএনপিকে ডাকেন, তখন রাজনৈতিক দলগুলিকে ডাকেন। আর যখন চিপার থেকে আপনি উদ্ধার হন তখন আপনি এনসিপির নেতা হয়ে যান, আপনি জাতীয় নেতা হওয়ার আপনার ইচ্ছা, তখন আপনার জাতির দিকে আপনার নজর থাকে না, বিএনপি ক্ষমতার কোনো ভার কেন্দ্রের দিকে ওনার নজর থাকে না, ওনার তখন এনসিপির নেতা হইতে খুব শখ লাগে। জি কামাল ভাই, বিএনপির ব্যাপারে এই সরকারের মনোভাব শুরু থেকে আমরা যেমনটা দেখছি, বিভিন্ন ঘটনাক্রমে সেগুলো আরও স্পষ্ট হয়েছে। এখন যে বাস্তবতা আছে, সবচেয়ে বড় রাজনৈতিক দলটির প্রতি একটি অরাজনৈতিক সরকার, অন্তর্বর্তী সরকার, এবং যেই সরকার গঠনে সবার ভূমিকা আছে, নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির, সমর্থন বেশি দরকার বিএনপির। এখনও সেই সমর্থন অব্যাহত আছে, যদিও নানান রকমের হুমকি দামকি দিচ্ছে বিএনপি। বিএনপির সাথে এই সরকারের এই দূরত্বের মূল কারণ কি এনসিপি না অন্য কোনো শক্তি? জি, বিএনপি এরই মধ্যে আজকে তাদের একটা প্রতিক্রিয়া দিয়েছে যে সরকার যদি এরকমটা করতে থাকে, অর্থাৎ বিএনপি ভারাক্রান্ত, ব্যথিত, কিন্তু ক্লাস থেকে আবার বেরিয়ে যেতে পারে না, ক্লাসে রুল কলে হাজিরা দিতে হয়। যেটা কি বিএনপির দায়িত্বশীলতা না দুর্বলতা? অবশ্যই দায়িত্বশীলতা, এবং সে তারা মনে করিয়ে দিচ্ছে বারবার যে এরকমটা হলে এরকমটা কিন্তু করা যাবে না, অর্থাৎ একটা চাপে রাখার চেষ্টা করছে। কিন্তু আবার ট্রেজেডি দেখেন, ঐক্যের একটা বার্তাও দিতে হয়। তো ঐক্যের বার্তা দিতে গেলে এ পর্যন্ত সম্ভবত কমপক্ষে 3 দফায় হয়েছে যে বার্তাটা। তারা যান, বিএনপি সহ বিভিন্ন দল যায়, তিনি মনোযোগ দিয়ে কথা শোনেন, মাথা নাড়েন, কিন্তু চূড়ান্ত কথা দেন না। পরবর্তীতে একটা সেশন হয়, ফটো সেশন, ওটা ফ্যাশনের মতো। যারা বিএনপির থেকেও যারা যান, অন্য অন্য দল থেকে যারা যান, খুব সুশৃঙ্খলভাবে দাঁড়ান, চমৎকার একটা হাসি দেন, বুঝাই দিলেন যে ঐক্যের মধ্যে আমরা আছি। এটাও কিন্তু ডক্টর ইউনূস আরেকটা কথা বলেছিলেন যে বৈঠকে গিয়ে বিভিন্ন দলের নেতারা ভালো ভালো কথা বলেন, কিন্তু বাইরে এসে সমালোচনা বিরোধিতা করেন। তার দিক থেকে এই কথা আছে। আবার যারা বেরিয়ে আসছেন তারা বলছেন, আমি ব্যক্তিগত পর্যায়ে তাদের সাথে যা বলেছি, যে তিনি সব কথা শোনেন, মাথা নাড়েন, শুধু মাথায় নাড়েন না, হাসিও দেন, ওই সময়ে কিছু বলেন না, চূড়ান্ত কথাটা বলেন না। কিন্তু এর মধ্য দিয়েও রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে আপনার আমার চেয়ে বেশি তথ্য রাখে, যেহেতু তারা ফাংশন করে। বিএনপি দেখছে যে রুল নম্বরে তারা পেছনে থাকছে। যখন প্রধান উপদেষ্টার সাথে এবারের দফায় দেখা করলেন নাহিদরা, সম্ভবত যেটা তথ্য এসেছে, যেহেতু একটা ফোন করেছেন, বৈঠক হয়ে গেছে সবার আগে তাদের। বিএনপি 4-5 বার বিএনপি দেখা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়। তো বিএনপি আর জামাতের মধ্যে নিয়ে আবার একটু বিরোধ হয়, রুল নম্বর 1 কার 2 কার। তো যদি
এই উইন্ডোগুলো না খুলতেন এই ঝামেলা কিন্তু আসতো না। আবার দেখেন ঐক্যগুলো কোথায় হয়, ওনার দিক থেকে যেটা বলেছেন তিনিও অনর্থক বলেননি। শেখ হাসিনা আজকে আবার বলুক, আগে বলেছিলেন চট করে চলে আসবো, তারপর দিনে কিন্তু তারা বৈঠক করতে চলে গেছেন। আজকে রাতে যদি হুট করে বলে যে হুট করে চলে আসবো, আবার তারা তার মানে যেটা মোশাররফ ভাই বলছেন, যখনই গ্যারা কলে পড়ে তখনই সব দলকে, বিশেষ করে বিএনপির গুরুত্বটা বোঝে। তার মানে হচ্ছে আপনাদের ঐক্য রক্ষার দায়িত্ব শেখ হাসিনারে নেওয়া লাগছে। বাস্তবতা হচ্ছে আর কত ওটা, এখন ঐক্য রক্ষার আরেক দায়িত্ব নিয়ে ওবায়দুল কাদেরকেও সম্ভবত আবার পাঠানো হয়েছে। 10টা মাস পরে বেচারা কথা বলে না, নতুন কিছু কথা নিয়ে ইচ্ছা নিয়ে এসেছেন। তো এইভাবে আর কতদিন? আর যেটা বাস্তব এটা হচ্ছে যখন কোনো বিজয় হয় তখন বিজয়ের হকদার শরিকদার সবাই হতে চায়, এটা খারাপ কিছু না। কার অবদান কত বেশি, কে দৌড়ে ফার্স্ট হয়েছিল, কে বেশি জেল খেটেছে, কে বেশি নির্যাতিত হয়েছে, এগুলো থাকবে। নানান সূচকে তারা একটা রুল নম্বর ঠিক করার চেষ্টা করে। কে 16 দিন দুর্ভোগে ছিল আর কে 16 বছর দুর্ভোগে ছিল, দুইটা তো এক হইতে পারে। সবাই কিন্তু জানে, আবার দুইটা যে এক না, পরস্পর জানে। কিন্তু যে জিজ্ঞেস করে যে 15 বছর কোথায় ছিলেন, সেও জানে ওনারা 15 বছর কোথায় ছিলেন। আবার তারা যখন বলে যে তোমরা তো মাত্র 34 দিনে কি যেন করছো, তারাও জানে যে 34 দিন যাদেরকে রাজাকারের নাতিপুতি নামে সম্বোধন করা হয়েছিল, 34 দিনও কি আযাব তারা ভোগ করেছে, চেনা কিন্তু পরস্পরের। কিন্তু যে অ্যাপ্রোচ এখন পরস্পরের প্রতি যে সম্বোধন, এটা শুধু সময় ক্ষেপণের কারণে হচ্ছে। এই কারণে প্রশ্ন যাচ্ছে যে ডক্টর ইউনূস অথবা সরকারে যারা আছেন তারা কি এনজয় করছেন কিনা এগুলো। আবার যারা সংকট তৈরি করে দিয়ে যে ফয়সালা দিচ্ছেন না, ফয়সালা দিচ্ছেন না একটারও। এই সুযোগে কিন্তু যার কোনো কাজ নাই সেও 15-20 জন নিয়ে একটা মনোজাগতিক একটা ধারণা তৈরি হয়েছে যে একটু রাস্তায় হই হুল্লোড় করলে এই সরকারের কাছ থেকে কিছু পাওয়া যায়। কেউ কিন্তু খালি হাতে ফেরে না, এটা খাজা বাবার নমুনা। খাজা বাবার দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে, যমুনার দিকে চলে যায়। অনেকে তো মার খেয়েও বিদায়, মার খেয়েও, তবুও তো কিছু একটা খেলো, তো না খেয়ে ফেরে না কেউ, তো খাওয়া কিছু একটা থাকে। এই তামাশা তো 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে না। তাহলে এই পরিস্থিতি তৈরি করে তামাশা দেখা, নিজের ক্ষমতা দীর্ঘায়িত করা, দৃষ্টি সরানো, এটা কি পরিকল্পিত নাকি অনভিজ্ঞতার কারণে এরকম? অনভিজ্ঞতা তো কিছু আছেই, বাকিটা বোধহয় আমাদের দুর্ভাগ্য একটা। আমরা 71 ধরে রাখতে পারিনি, এটা নিয়ে ঠিকাদারি ব্যবসা পর্যন্ত চলে গেছে, চেতনাবাজি। আরেকটা ছিল মাঝে দিয়ে 90, ওটা আপনি আর আমি খুব ভালো করে দেখেছি। ওইটা নিয়েও কিন্তু ব্যঙ্গ তামাশা, যাকে স্বৈরাচার বলা হলো তাকে আবার অত্যন্ত ভালো মানের আচার হিসাবে নেয়ার একটা প্রতিযোগিতা দুই দলের মধ্যে আমরা দেখেছি। তখনও কিন্তু লিখিত পড়িতে হয়েছিল কিছু, 3 দলীয় দলের রূপরেখা, আবার মৌখিক কিছু শর্ত হয়েছিল। পরবর্তীতে দেখা গেল ভাঙ্গার প্রতিযোগিতায় কেউ কারো চেয়ে কম না। তো এবার যেহেতু একটা সুযোগ এসেছে, এখনও এত আফসোসের মধ্যে কিন্তু ভালো খবর আছে। তো মোশাররফ ভাই এটা কিন্তু নিশ্চিত, আপনিও জানেন, আমরাও ধারণা করি, ধারণা না নিশ্চিত, ডক্টর ইউনূস থেকে শুরু করে আসিফ নজরুল বা আরও যারা যারা আছেন, রিজওয়ানা পর্যন্ত, কেউ আগামী নির্বাচনের প্রার্থী হবেন না, একজনও হবেন না। তার মানে এইভাবে ধরে নেওয়া যায় যে ক্ষমতার দিকে তাদের খুব একটা সীমানা নেই। আরেকটি প্রশ্ন আমি বিরতির পরে বিস্তারিত জানবো, যে এই সরকারের নানান ভূমিকায়, বিভিন্ন উপদেষ্টার ভূমিকায় তাদের নির্দলীয় বা নিরপেক্ষতার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে এই সরকারের অধীনে নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেই প্রশ্ন আছে। আর একটা বিরতি নিয়ে এসে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করছি এবারও ফিরে এসে আপনাদেরকেই সাথে পাবো। আরও একবার আমন্ত্রণ। আমাদের আজকের আলোচনার বিষয় দেশের ক্ষমতার কেন্দ্রগুলোতে কি হচ্ছে। আমাদের আজকের অতিথি জনাব মোশাররফ আহমেদ ঠাকুর এবং জনাব মোস্তফা কামাল। ঠাকুর ভাই, শুরুতে বলছিলাম আজকে সংবাদ সম্মেলনে আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার। এই দাবি করতে করতে তো আপনারা টায়ার্ড হয়ে যাচ্ছেন। আপনারা মাঠে ময়দানে বলছেন, গণমাধ্যমে বলছেন, সংবাদ সম্মেলনে বলছেন, উপদেষ্টার সাথে দেখা করে বলছেন, কিন্তু এই ব্যাপারে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না ডিসেম্বরের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে। এবং সাম্প্রতিককালে যে সংকটগুলো হয়েছে ধারাবাহিকভাবে, ঘটনাগুলো না বলি, তারপরে যে আপনারা দেখা করলেন, সুনির্দিষ্টভাবে দাবি দিয়ে আসলেন নির্বাচন, রোডম্যাপ, 3 উপদেষ্টা পদত্যাগ, তার কোনোটার ব্যাপারেই সরকারের পক্ষ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে তার মধ্যে নাই। এবং সেই পুরনো কথা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। কেউ কেউ বলেন জুনের মধ্যে সরকার নির্বাচন দেবে বা জুনের একদিন পরও সরকার থাকবে না, এটাও মানুষ বিশ্বাস করে না। কারণ এই সরকারের আরও অনেক বক্তব্য তারা অবস্থান করতে পারে নাই, সেই বক্তব্যের জায়গায় থাকতে পারে নাই, সেই কারণে এই অবিশ্বাসের সংকট।
অবিশ্বাসের সংকট, এছাড়া আরও যেসব ঘটনা ঘটেছে সাম্প্রতিককালে সেগুলোর কারণে পরিস্থিতি এমন হতে পারে যে তখন নির্বাচনটা আর মুখ্য থাকবে না, এরকম অনেক বলে। তো বিএনপি হতাশ হচ্ছে, তা না হলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। তার আগে আমরা শুনেছিলাম বিএনপির পক্ষ থেকে যে সহযোগিতা প্রত্যাহার করে নেওয়া হবে, এক রকমের হুমকি টুমকি। যখন বিএনপি কোনো কিছু করছে না, সেটা বিএনপির দুর্বলতা বা সহনশীলতা বা দায়িত্বশীলতা বলছেন কামাল ভাই, সবই হতে পারে। তার মানে এভাবেই চলতে থাকবে, আপনার দাবি করতে থাকবেন আর সেটা ইগনোর হতে থাকবে? ধরুন আমি আপনাকে বলছি যে এই সরকার যে অজুহাতগুলি দেয়, আপনি কি আজ পর্যন্ত, নুরুল কবির খুব ভালো করে বলেছেন একটা কথা, আমি কালকে না পরশু দিন দেখলাম, যে এই সরকারের প্রধান উপদেষ্টার থেকে কোনো উপদেষ্টা একজন কি আজ পর্যন্ত বলেছে এই ধরনের সংস্কার করিলে রাষ্ট্র গণতান্ত্রিক হয়, এই ধরনের সংস্কার করিলে সমাজ গণতান্ত্রিক হয়, এই ধরনের সংস্কার করিলে আমাদের রাষ্ট্র, সমাজ, সরকার গণতান্ত্রিক হবে, এইরকম কোনো লেআউট? সংস্কার কমিশনগুলো যা বলেছে এটাই সরকারের বক্তব্য ধরে নিচ্ছি। আপনি সংস্কার কমিশনগুলির যে, ঠিক আছে, এইটা তো মাইক্রো ছোট ছোট প্রস্তাবনা, কিন্তু একটা মোটা দাগে তো একটা আউটলাইন থাকবে, এই হচ্ছে আমার সীমারেখা, এর মধ্যে আমি এইটা হচ্ছে গোলপোস্ট। শুনছেন এই পর্যন্ত যে এই করিলে, ইহা করিলে সমাজ এবং রাষ্ট্র, সরকার গণতান্ত্রিক। ওই যে ঐকমত্য কমিশনের মাধ্যমে একটা প্রক্রিয়া চলছে, প্রথম ধাপ শেষ হয়েছে, বলা হচ্ছে প্রধান উপদেষ্টা নীতিতে দ্বিতীয় ধাপ শুরু হবে, তখন তো আরো কংক্রিট ফর্মে আমরা দেখব। যাক, গেল একটা। তো আমার সর্বশেষ, আপনার তো এই লাস্ট সেগমেন্টে লম্বা করার সুযোগ নেই, তো আপনি দেখেন যে এই সরকার পলিটিক্যাল পার্টিগুলোকে দেখেন সে ইগনোর করে। আপনি আমাদের রিপাবলিকটা কি? রিপাবলিকটা রিপ্রেজেন্টেশন, পিপলের রিপ্রেজেন্টেশন দ্বারা চলে রিপাবলিক, এই তো। তো এখন আমার রিপ্রেজেন্টেশন যখন নাই, নির্বাচন নাই, তখন কিভাবে চলে? তখন চলে পলিটিক্যাল পার্টি, সোশ্যাল অর্গানাইজেশন, সিভিল সোসাইটি। আপনি বলেন পলিটিক্যাল পার্টি সন্তুষ্ট, সিভিল সোশ্যাল অর্গানাইজেশন তার সাথে যোগাযোগ কী অবস্থা? মাইনাসে আছে। সিভিল সোসাইটি কারোর সাথে কোনো সম্পর্ক নাই। তো এই সরকারটা, আমি আপনাকে বলছি যে এই সরকার চায় দেশে একটা অস্থির অবস্থা থাকুক, যাতে মানুষের নাভিশ্বাস উঠে যায় সমস্ত ক্ষেত্রে। লাভ হচ্ছে যে কেউ যাতে নির্বাচনের কথা ভুলে যায়, মানে অন্য কিছু অগ্রাধিকারে চলে আসুক, অন্য কিছু অগ্রাধিকারে চলে আসুক। এবং এই যে বন্দর করিডোর যা কিছু আছে, দেখেন যতগুলি অপ্রয়োজনীয় বিতর্ক বললাম যে আমি, এই যতগুলি বন্দর করিডোর, সচিবালয়, সিটি কর্পোরেশন, পল্লী বিদ্যুৎ, এনবিআর যা কিছু আছে, এইগুলো সব কিন্তু কোনো অপ্রয়োজনীয় জিনিস, এইগুলো কিন্তু তার সংস্কারের মধ্যেও নাই, প্ল্যানের মধ্যে নাই। কিন্তু সেইগুলোকে একটার পর একটা, যে ভাই বলছেন যে একটার পর একটা উইন্ডো, গ্যাঞ্জামের উইন্ডো খুলতেছে, যাতে এটা টোটালটা হ্যাং করে। টোটালটা হ্যাং করলে পরে তার ধারণা হচ্ছে যে আমাকে ছাড়া, ওনার ধারণা হচ্ছে, প্রধান উপদেষ্টার ধারণা হচ্ছে আমাকে ছাড়া হ্যাং করলে পরে সব স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যাবে। কিন্তু তার কারণে যদি সব হ্যাং করে তো লোকজন তো তাকেই দোষবে যে আপনি, উনার ধারণা হচ্ছে উনাকে ছাড়া এই মুহূর্তে কে আর মানুষের মাথায় কেউ নাই, এবং ওনার শিশু ছানাদেরকে নিয়ে উনি আরও সুখে শান্তিতে আরও কিছুদিন রাজত্ব করিবেন। তারা টাকা কামাই করিবে আর বিবাহ করিবে। আমাদের আজিজরাই সুন্দর করে বলে, টাকা কামাই করো বিবাহ করো, টাকা কামাই করো বিবাহ করো। তো টাকা কামাই করিবে, বিবাহ করিবে, তিনি এদের সুখে শান্তিতে সংসার উনি পর্যবেক্ষণ করিয়া খুব শান্তিতে থাকিবেন, খুশি হইবেন। তার এই খুশি নিয়ে আপাতত তিনি আছেন। তবে আমি আপনাকে বলি, এটা বেশি দিন বিএনপি চলতে দিবে না। হয়তো নেক্সট মান্থেই আমরা একটা সময় পর্যন্ত দেখে, আগামী জুলাইয়ের আগেই নেক্সট মান্থেই বিএনপি কর্মসূচিতে যাবে। যদি ইশরাকের সাপোর্টারদের, ঢাকা মহানগর বিএনপিও না, ইশরাকের নগরের একটা অংশ, দক্ষিণাংশ, ইশরাকের সাপোর্টারদের অবরোধেই যদি উনার হয়, আবেগ তাড়িত হয়, উনি বলেন আমি চলে যাব, তো টোটাল বিএনপি যদি প্রোগ্রাম দেয় 10 লাখ লোক নিয়ে অবরোধ করে বসে থাকে, জঙ্গি মঙ্গি না, এই পুরোটাই যে রাজনৈতিক দলের
যে নেতাকর্মীদেরকে নিয়ে অবরোধ করে বসে থাকে, মিন্টু রোড, হেয়ার রোড, বেইলি রোড পুরোটা অবরোধ করে বসে থাকে। না, তখন তো সরকার কলাপস করবে, কিন্তু সরকার তো আপনাদের উপর বিশ্বাস রাখছে যে আপনারা সেটা করবেন না, কারণ আপনারা দায়িত্বশীল। উনার ধারণা হচ্ছে এইরকম। তবে বিএনপি রাজনৈতিক দল, বিএনপি জনগণের কাছে ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, যে আমরা ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, সংবিধানের 7(1) অনুযায়ী এই রাষ্ট্রের মালিক জনগণ, এই জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। যদি ডক্টর ইউনূসের মাধ্যমে দেখা যায় এই রাষ্ট্রের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া না যায়, একটি জেনুইন নির্বাচন অনুষ্ঠান ক্রমাগতই বিলম্বিত হতে থাকে, তাহলে আমরা ইউনূস, এবং তখন ওই পরিস্থিতির জন্য তখন সরকার বলবে যে বিএনপি দেখেন আপনাদের অবস্থা কি করে। এই তো উনি ট্যাগলাইন ঠিক করে রাখছেন, আওয়ামী লীগ শেখ হাসিনার মতো উনি ট্যাগলাইন ঠিক করে রাখছেন যে এই কারণে হচ্ছে এই জামাত, বিএনপি, জঙ্গি এবং অগ্নি সন্ত্রাসীদের কারণে আমার সবকিছু সাকসেসফুল হচ্ছে না। উনিও ট্যাগলাইন ঠিক করে রাখছেন যে জনগণের কাছে বলবেন যে বিএনপির অসহযোগিতার জন্য আমি কিছুই করতে পারলাম না, আমি চলিয়া যাইতেছি সগৌরবে। সেরকম পরিস্থিতি না হোক, যদি চলিয়া যান তাহলে আমি আপনাকে বলি কোনো সমস্যা হবে না। কেন? ইতিমধ্যে আপনি দেখেছেন যে প্রধান বিচারপতি উনি সেনানিবাসে ছিলেন, বিচারপতি ইনায়েতুর রহিম সেনানিবাসে ছিলেন। এদের কাছ থেকে সেনানিবাস থেকে গিয়া স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল কিনা একটা কথাও 106 এর মধ্যে 106 অনুচ্ছেদ 106 এর যে আপনার রেফারেন্স, এইটাতে এদের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল কিনা এই প্রশ্নটি সামনে আসছে। 15th অ্যামেন্ডমেন্ট, 15th সংশোধনী ইতিমধ্যে বাতিল হয়েছে এবং 13th অ্যামেন্ডমেন্ট রিভাইভ হয়েছে। আরো অনেক সাংবিধানিক প্রশ্ন বা সংকট, হয়তো সাংবিধানিক কোনো সংকট এখন নাই, এই কারণে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথ উন্মুক্ত হয়েছে। ডক্টর ইউনূস যদি চলে যান, একটা তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথ উন্মুক্ত আছে, কোনো সমস্যা হবে না। ওটার সূত্র ধরেই বলছিলাম যে বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে অনেকের প্রশ্ন আছে, আপনি কি মনে করেন? অবশ্যই প্রশ্ন আছে। যেটা আপনি সিটি কর্পোরেশনের কথা বলেছিলেন, ঢাকা দক্ষিণ, জি, তো ঢাকা দক্ষিণে যিনি প্রার্থী উনি হচ্ছেন গোটা ঢাকার সর্বশেষ মেয়রের ছেলে। তো তার জন্য অর্ধেক ঢাকা খুব একটা সম্মানের না। তো তার বাবা অত্যন্ত আলোচিত মেয়র ছিলেন, একজন বাংলাদেশের আলোচিত মুক্তিযোদ্ধা। গোটা ঢাকায় ছিল তার একটা নেতৃত্ব, কর্তৃত্ব, এবং সেটা সারা দেশে একটা প্রশংসার দাবিদার তিনি ছিলেন। খুব খেয়াল করে দেখেন, ইশরাক সাহেব নিজ থেকে একবারও বলছেন কিনা যে তিনি মেয়রের আসনে বসতে চান, সেটা সমর্থকরা বলছে। আপনি দেখেন খুব সূক্ষ্ম বিষয়, কিন্তু তিনি বরং যেটা বলছেন, আপনি যেটা বলছিলেন যে এর মধ্য দিয়ে তিনি যেটা প্রমাণ করতে চেয়েছেন বা প্রমাণ করতে চান যে এই সরকারের অধীনে, যেই সরকারের অধীনে অর্ধেক ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নাম যেটার, ওইটাই এই গোলমেলে অবস্থা। তাহলে সারা দেশের 300 আসনের নির্বাচন এই সরকারের অধীনে কোন দশায় দাঁড়াবে, এই মেসেজটা তিনি দিতে চেয়েছেন এবং সাফল্যের সাথে পেরেছেন। কিন্তু এখানে গোলমালগুলো বাড়ছে ছোট্ট 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 কতগুলো কারণে। যেখানে স্থানীয় সরকারের যে উপদেষ্টা আছেন, আপনি বলেছেন তিনি অত্যন্ত প্রভাবশালী, বিশেষ করে নির্বাচনের প্রশ্নে, যেহেতু স্থানীয় সরকারে আছেন তিনি। তারা কিন্তু একটা দফায়, যখনও এনসিপি তখনও গঠন হয়নি, তারা ঢাকা শহরের যে চিহ্নিত বা মার্কামারা যাদেরকে বলে কাউন্সিলরদের সাথে একটা বৈঠক করেছিল। ওটাতে কিন্তু প্রশ্ন জন্ম দিয়েছিল। পরবর্তীতে তারা তওবা না করলেও থুক্কু বলেছে যে ভুল হয়ে গেছে। এইসব ক্ষেত্রে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আবার যখন আপনি বা আমি যদি দাবি করি যে আমি বিপ্লবী, বিপ্লবের সাথে ভুল মানায় না, বিপ্লবের সাথে ভুল মানে মৃত্যু, এটা অবধারিত, যুগে যুগে তাই হয়ে আসছে। তো এরই মধ্যে এই ছেলেদেরকেও কিন্তু আমরা একটা বিপজ্জনক জায়গায় আমরাও ফেলে দিয়েছি, তারাও পড়ে গেছে, আবার বিএনপিও পড়ে গেছে। মোশাররফ ভাই যেটা বললেন কোনো সমস্যা হবে না, যদি মনে করে যে সমস্যা হবে না, আসলে সমস্যা পদে পদে আছে। যে প্রাণগুলো যাচ্ছে, যে রক্তগুলো ঝরছে, এগুলো তো অবশ্যই সমস্যা। বারবার কদিন পর পর রক্ত যাবে আর বলবো সমস্যা হবে না, না, ওই রকমটা বোধহয় আমরা প্রত্যাশা করি না। অন্তত শেষ রক্ত তো আমরা এই আগস্ট বিপ্লবে শেষ করতে পারতাম, কিন্তু এরই মধ্যে রক্ত ঝরছে, প্রতিদিনের রক্ত যাচ্ছে। নিশ্চয়ই সেই অবস্থা আমাদের জন্য খারাপ বার্তা দিচ্ছে। জি, অনেক ধন্যবাদ কামাল ভাই, অনেক ধন্যবাদ মোশাররফ ভাই। আপনারা যারা দেখছিলেন শুরু থেকে বা পরের যোগ হয়েছেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টা এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।